প্রিয়তমা বেহেশতি, অপরিসীম শুভাশিস ও অনন্ত স্নেহ তোমার চরণে নিবেদন করছি। ফকিরবাড়ির পল্লী জাদুঘরের জন্য ডাকবাক্স সংগ্রহ করতে শহরে গিয়েছিলাম, কিন্তু অভীষ্ট বস্তুটি না পেয়ে ডাকঘরের ভেতরে এক পীতবর্ণ কাঠের বাক্সকে নির্জন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার দৈর্ঘ্য প্রস্থ মাপার প্রয়োজনে হঠাৎ মনে জাগলো চিঠি লেখার প্রবল ইচ্ছে। অতএব স্থির করলাম, এই যন্ত্রযুগে মোবাইল বা হোয়াটসঅ্যাপের সংলাপের তৈরি একটি সত্যিকারের চিঠি লিখব। প্রিয় বেহেশতি, আমি তোমাকে অপরামেয় ভালোবাসি। তুমি শহরের কন্যা, হয়তো অনুভব করতে পারবে না কেমন এক অনির্বচনীয় সুর বাজে যখন গ্রামীণ রান্নাঘরে মাটির উনুনে হাঁড়িতে ভাতের উথাল পাথাল শব্দ তোলে, আর কাঁসার ঢাকনায় সে উত্থালের স্পর্শে এক অদ্ভুত রাগিনী বেজে ওঠে। তেমনি এক নিরবিচ্ছিন্ন উচ্ছ্বাস জাগ্রত থাকে। সময় ও জীবিকার ব্যস্ততায় প্রকাশের ইচ্ছা থাকলেও সুযোগ সময় মেলে না। কিন্তু সত্য এই যে অর্থের বিচারে আমি হয়তো দরিদ্র, কিন্তু ভালোবাসায় আমি সমৃদ্ধ। যদি রাষ্ট্র ভালোবাসার উপর কর ধার্য করত, আমি হতাম এই দেশের শ্রেষ্ঠ রাজস্বদাতা। বেহেশতি, আমাকে ভুল বুঝো না, ধৈর্য ধারণ করো। আমার মা প্রায় বলতেন, সবুরে মেওয়া ফলে। আমি জানি আমাদের ভালোবাসা সত্য, নির্মল ও প্রস্ফুটিত ফুলের মতোই পবিত্র। প্রিয়তমা, অবসরে বই পড়ো, কখনো সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থেকো। আর মন খারাপ করো না, আমি আছি। যতদিন জীবনধারা প্রবাহিত, যত জন্ম জন্মান্তর, একদিন শরীরের রক্ত মাংস ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু ভালোবাসা অক্ষয় ও অম্লান থাকবে। আমাকেও ভালোবেসো। যেমন কোনো মনোযোগী শিক্ষার্থী পরীক্ষার আগের রাতে আন্তরিক মনোযোগে পড়াশোনা করে, তেমন করেই আমাদের ভালোবাসার পাঠে নিজেকে নিবিষ্ট করো। বড় ইচ্ছে করছে আমার বাড়ির উঠোন থেকে তোমার হাতে কয়েকটা করম চা তুলে দিই। তুমি যখন টকের সাথে কালো কপাল কুঁচকে ফেলো, তা দেখতে আমার অপার আনন্দ হয়। প্রিয় বেহেশতি, কোনো দুশ্চিন্তা পোষণ করো না। আমার ভালোবাসার পাশাপাশি মানুষকে ভালোবেসো। কাউকে কষ্ট দিও না। প্রাণী ও সৃষ্টি সকলকে কষ্ট দিও না। জীবন ক্ষণস্থায়ী, তাই এই স্বল্প বিরতিটুকু অর্থপূর্ণ করে তোলো। তোমার মঙ্গল কামনা করি প্রিয়তমা। আবার পত্রালাপে মিলিত হব। তোমার ওই প্রিয় আদিল ফকির।